ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আমরা লুসেন্ট জিকে বইয়ের ইতিহাস সেকশনটি চলছে আমাদের। আজকে আমাদের হবে তুগলক ডাইনেস্টি। এটি খলজি বংশের ক্লাসের পরের তুগলক ডাইনেস্টি বংশের ক্লাস। আমরা আগের ক্লাসে দেখেছি খলজি বংশ কীভাবে বিস্তার লাভ করেছিল, তাদের নানান দিকে রাজ্য প্রতিস্থাপনের ঘটনা, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি ইত্যাদি। আজকে আমরা তুগলক ডাইনেস্টি দেখব এবং লুসেন্ট বইয়ে তুগলক ডাইনেস্টি সম্বন্ধে যা যা তথ্য আমাদের দেওয়া আছে সেগুলি নিজের ভাষায় আলোচনা করব। তুগলক ডাইনেস্টি হচ্ছে 1320 থেকে 1414 পর্যন্ত চলতে থাকা একটি ডাইনেস্টি। এটি গিয়াসউদ্দিন তুগলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। গিয়াসউদ্দিন তুগলক তিনি কে? তিনি ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা এবং আলাউদ্দিন খলজির অধীনে একজন সামান্য সৈনিক। কিন্তু পরবর্তীকালে 1305 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত হন। যাই হোক, তার ব্যক্তিত্বের জন্যে তিনি খুব উঁচু স্থান লাভ করেছিলেন এবং খলজি বংশের শেষ রাজা, লাস্ট কিং অফ খলজি ডাইনেস্টি, কে না খুসরু খান, তাকে তিনি হত্যা করেন, কিল্ড বাই গাজী মালিক। এবং গাজী মালিক সিংহাসনে বসেন, অ্যাসেন্ডেড দ্য থর্ন, অ্যাজিউমিং দ্য টাইটেল গিয়াসউদ্দিন তুগলক, এবং গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে তিনি সিংহাসনে বসেন। বিষয়টা হচ্ছে, মঙ্গলদের বিরুদ্ধে 29টি যুদ্ধে সাফল্য অর্জন করে তিনি মালিক উল গাজী বা গাজী মালিক নামে অভিহিত হয়েছিলেন। তিনি সিংহাসনে বসেছিলেন 8ই সেপ্টেম্বর 1320 সালে, 8 সেপ্টেম্বর। হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তিনি একটি অ্যাক্সিডেন্টে মারা যান এবং তার সন্তান জুনা খাঁ, যা উলুক খাঁ নামে পরিচিত, সাকসিডেড হিম আন্ডার দ্য টাইটেল মুহাম্মদ বিন তুগলাক। জুনা খাঁ বা উলুক খাঁ তিনি সিংহাসনে আরোহণ করেন মুহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে। বিষয়টা হচ্ছে, বাংলা থেকে ফেরার পথে দিল্লি থেকে মোটামুটি 6 মাইল দূরে একটি আফগানাপুর বলে একটি গ্রাম আছে। এই আফগানাপুর এই গ্রামে বাবাকে ওই বাংলা বিজয়ের সম্বর্ধনা দেওয়ার জন্যে মুহাম্মদ বিন তুগলক একটি বিশাল কাঠের মণ্ডপ তৈরি করেন এবং সেই মণ্ডপটি সম্পূর্ণরূপে কাঠের ছিল। সম্বর্ধনা শেষে হাতির যখন শোভাযাত্রা শুরু হয় তখন ওই বিরাট মণ্ডপটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং এই ভেঙে পড়ার ফলে দুর্ঘটনায় গিয়াসউদ্দিন তুগলক এর মৃত্যু হয়। যদিও এই দুর্ঘটনা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। অনেকের মতে এটি একটি নিছক দুর্ঘটনা, আবার অনেকের মতে তার ছেলে বা পুত্র জুনা খাঁ তিনি চক্রান্ত করে এটি করেছিলেন। যাই হোক না কেন, সেই অ্যাক্সিডেন্টে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়। গিয়াসউদ্দিন তুগলক সুলতানি যুগের অন্যতম শ্রেষ্ঠ শাসক, কারণ তিনি একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, যে রাজ্যে মদ্যপান নিষেধ করে দিয়েছিলেন এবং তিনি বলতেন যে ধর্মপ্রাণ যদি মুসলিম হয় তাহলে কেউ কোনো রকম কোনো নেশা করবে না। যাই হোক, এই গিয়াসউদ্দিন তুগলক এর অবসান ঘটে 5 বছর শাসন করার পরে। তারপরে যিনি সিংহাসনে বসলেন তিনি সেই বিখ্যাত পাগলা রাজা মুহাম্মদ বিন তুগলক। 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন জুনা খাঁ বা মুহাম্মদ বিন তুগলক। অসাধারণ সৃজন শক্তি ছিল ওনার এবং অদ্ভুত এক চরিত্রের মানুষ। চিন্তাভাবনার দিক থেকে তিনি প্রচুর এগিয়ে। যাই হোক, প্রিন্স জুনা, son of Giyasuddin Tughlaq, ascended the throne in 1325. গিয়াসউদ্দিন তুগলক তিনি 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। হি tried to introduce many administrative reforms. তিনি অনেক শাসনতান্ত্রিক সংস্কারের চেষ্টা করেছিলেন এবং হি হ্যাড 5 ambitious projects. খুব ইম্পর্টেন্ট এটা।
5টি উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট তিনি এনেছিলেন, যেগুলি পরবর্তীকালে পার্টিকুলারলি ডিবেটেবল হয়, মানে এক একটা নিজের ক্ষেত্রে বিতর্কের জন্ম দেয়। ফার্স্ট ইজ ট্যাক্সেশন ইন দোয়াব। দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি হচ্ছে প্রথম। তাহলে দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধিটা তার মাথাতে এলো কি করে? কি বলছে? দ্য সুলতান মেড অ্যান ইল অ্যাডভাইসড ফিনান্সিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য দোয়াব বিটুইন দ্য গঙ্গেজ অ্যান্ড যমুনা। গঙ্গা এবং যমুনার অঞ্চলের মাঝে তিনি একটি যে জায়গা, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব, সেই অঞ্চলে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন। হি নট অনলি ইনক্রিজ দ্য রেট অফ ট্যাক্সেশন বাট অলসো রিভাইভ দ্য অ্যান্ড ক্রিয়েটেড সাম অ্যাডিশনাল আবওয়াবস অর সেসেস। শুধুমাত্র যে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছিল তা নয়, তার সাথে সাথে আরও অনেক অ্যাডিশনাল খরচা সরকারি বিভিন্ন সেস বা কর যুক্ত করেন। Although the share of the state remained as the time of Alauddin, যদিও ওই ট্যাক্সটা ওই আলাউদ্দিনের সময় যেমন ছিল তেমনি ছিল, it was fixed arbitrary not on the basis of actual produce. এটা যত উৎপাদন হলো তার উপর ভিত্তি করে না হয়ে মোটামুটি জমি যার আছে সেই হিসাবে করে দেওয়া হলো, আরবিট্রারি করে দেওয়া হলো। এবং ইট ওয়াজ প্রাইজেস ওয়ার অলসো ফিক্সড আর্টিফিশিয়ালি, মানে কাল্পনিকভাবে নিজে এই প্রাইসগুলোকে ফিক্স করে দেওয়া হলো, যে ফর কভারিং দ্য প্রডিউস ইন্টু মানি। মানে ধরো ধান উৎপাদিত হলো, ধানের একটা মন গড়া একটা দাম ধরে নেওয়া হলো, যে তারপর তার উপরে ট্যাক্স বসানো হলো। তাহলে এগুলো সাধারণ মানুষের উপরে ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছিল। It is said that the increase was 20-fold and to his were added ঘড়ি or মানে প্রায় 20 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল ট্যাক্সগুলোকে। এবং তাছাড়াও ঘড়ি ট্যাক্স বাড়ির ওপর ট্যাক্স, এবং চড়াই মানে হচ্ছে কোনো জায়গাতে গোচারণ বা পশুচারণের ওপরে ট্যাক্স, এগুলোও দেওয়া হয়েছিল। দ্য সুলতান ক্রিয়েটেড আ নিউ ডিপার্টমেন্ট, একটা নতুন ডিপার্টমেন্ট খুলেছিলেন, সেটা হচ্ছে দেওয়ান-ই-কোহি, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। কৃষি জমি উন্নয়ন এবং পতিত জমি পুনরুদ্ধারের জন্য তিনি একটি ডিপার্টমেন্ট করেন, সেটা আমির-ই-কোহি বা দেওয়ান-ই-কোহি বলা হয়। দ্য মেইন অবজেক্ট অফ দিস ডিপার্টমেন্ট ওয়াজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, যে জমিগুলো যাতে করে কৃষির আওতায় আসে সেটা এর উদ্দেশ্য ছিল। হ্যাঁ, বাই গিভিং ডিরেক্ট হেল্প টু পেজেন্টস, চাষিদেরকে সোজাসুজি সাহায্য করে। যাই হোক, দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধিটা খুব একটা ভালো হয়নি। মানে তিনি রাজস্বের হার কতটা বৃদ্ধি করেন, তা কোন কোন বিষয়ের উপর বৃদ্ধি করা হয় সেই সংক্রান্ত জিয়াউদ্দিন বরেনি, তার সময়ে যিনি ছিলেন একজন বিখ্যাত একজন লেখক জিয়াউদ্দিন বরেনি, তিনি বলছেন যে সুলতান ভূমি রাজস্বের হার 5 থেকে 10% বৃদ্ধি করেন। আবার কোথাও লিখেছেন 10 থেকে 20% বৃদ্ধি করেন। অবশ্য ফেরিস্তা বলে একজন ঐতিহাসিক বলছেন যে এটি প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাহলে এটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে গেছিলো গোটা দোয়াব অঞ্চলে। এটা দেখো, একটা ছবি দেওয়া আছে যে মোহাম্মদ বিন তুগলকের আমলের কতটা এলাকা মোহাম্মদ বিন তুগলকের শাসনাধীনে ছিল। এটি অবশ্যই আমি তোমাদের জ্ঞাতব্যের মানে জানাবার জন্য এটা দেওয়া হয়েছে। এই অঞ্চলটা মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে ছিল না, বাকি দেখো এই গোটা এরিয়াটা মোহাম্মদ বিন তুগলকের শাসনাধীন ছিল। বিরাট বড় একটা এলাকা, ঠিক আছে। দেখো এবার ট্রান্সফার অফ ক্যাপিটাল মানে রাজধানী পরিবর্তন বা রাজধানীর স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বিতর্কিত সেটা হলো দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে রাজধানী স্থানান্তর। দেখো কি বলছে এখানে, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল স্টেপ উইচ মোহাম্মদ বিন তুগলক আন্ডারটুক soon after his accession was the so-called transfer of capital from Delhi to দেবগিরি। তার সিংহাসনে বসার পরে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন যে তিনি দিল্লি থেকে দেবগিরি রাজধানী স্থানান্তরিত করবেন এবং নতুন নাম করেন দেবগিরি, সেটা হচ্ছে দৌলতাবাদ। দেখো, দেবগিরি হ্যাড বিন আ বেস ফর দ্য এক্সপ্যানশন অফ টার্কিশ রুল ইন সাউথ ইন্ডিয়া।
দেবগিরি থেকে ওই তুর্কিদের শাসন দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করেছিল। ইট অ্যাপিয়ার্স দ্যাট সুলতান ওয়ান্টেড টু মেক দেবগিরি সেকেন্ড ক্যাপিটাল। এটা মনে হয় যে সুলতান দেবগিরিকে দ্বিতীয় ক্যাপিটাল বানাতে চেয়েছিলেন, সেই জন্যে হি মাইট বি এবল টু কন্ট্রোল সাউথ ইন্ডিয়া বেটার, যাতে করে দক্ষিণ ভারতকে খুব ভালো মতোভাবে শাসন করা যায় সেটা তিনি চেয়েছিলেন। দেবগিরি ওয়াজ দাস নেমড দৌলতাবাদ, দেবগিরিকে দৌলতাবাদ নামকরণ করা হয়। আফটার এ কাপল অফ ইয়ার্স, 2 বছর পর, মোহাম্মদ বিন তুগলক ডিসাইডেড টু অ্যাবান্ডন দৌলতাবাদ। 2 বছর পরেই তার মন ভরে গেল এবং 2 বছর পরেই তিনি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানীটা আবার দিল্লিতে স্থানান্তরিত করে নিয়ে চলে আসেন। হ্যাঁ, এবং জাস্ট অ্যাজ হি কুড নট কন্ট্রোল সাউথ ইন্ডিয়া ফ্রম দিল্লি, হি কুড নট কন্ট্রোল নর্থ ইন্ডিয়া ফ্রম দৌলতাবাদ। যেমনভাবে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করতে তিনি পারছিলেন না, ওই জন্য দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন, তেমনি দৌলতাবাদ থেকে আবার উত্তর ভারত তিনি শাসন করতে পারছেন না, সেই জন্য তিনি আবার রাজধানীটা স্থানান্তর করে নিয়ে গেলেন। তাহলে এইগুলো হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের অদ্ভুত চিন্তাভাবনার লক্ষণ। মানে দিল্লিকে একটা জনশূন্য জায়গা করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, জনশূন্য দিল্লি বানিয়ে দেওয়া হয়েছিল। ইবন বতুতা বলছেন যে সুলতানের হুকুমে আবাল বৃদ্ধ বনিতা দিল্লির সব অধিবাসীকেই বাধ্যতামূলকভাবে দেবগিরিতে যেতে হয়। দিল্লির একজন খোঁড়া এবং একজন অন্ধ ব্যক্তি দিল্লি ত্যাগে অস্বীকৃত হলে সুলতান খোঁড়া ব্যক্তিটির মৃত্যুদণ্ড দেন এবং অন্ধ লোকটিকে টেনে হিঁচড়ে দেবগিরিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ইসামি বলে একজন বলছেন যে দিল্লি একবারে জনমানব শূন্য হয়ে যায়। আর জিয়াউদ্দিন বরণী বলছেন যে দিল্লিতে একটি কুকুর বা বিড়ালও ছিল না। বলা বাহুল্য, এসব বক্তব্য ঠিক নয়। আধুনিক ঐতিহাসিকরা বলেন যে সুলতানে কখনোই দিল্লির জনসাধারণকে দিল্লি ত্যাগের নির্দেশ দেননি। দিল্লি কখনোই রাজধানী গৌরব থেকে বঞ্চিত হয়নি এবং জনশূন্য পরিত্যক্ত নগরীতেও পরিণত হয়নি। এগুলো একটা বাড়িয়ে দেওয়ার কথা। মেহেদি হাসান বলে ইনি বলছেন আর কি, দ্য সিটি অফ ডেইলি নেভার সিজ টু বি দ্য ক্যাপিটাল অ্যান্ড অ্যাজ সাচ ওয়াজ নেভার ডিপপুলেটেড অর ডিসার্টেড। এই কথাটা ডক্টর মেহেদি হাসান বলে হুসেইন বলে উনি বলছেন। এটা তো কিংডমের ছবি। এরপর মানে আমি এটা দেখাতে চেয়েছি যে দেখো দেবগিরি জায়গাটা কোথায়, দিল্লি জায়গাটা কোথায়, এইখান থেকে রাজধানী এখানে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট, ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি মানে প্রতীকী মুদ্রার প্রবর্তন করা হয়েছিল। টোকেন কারেন্সি, প্রতীকী মুদ্রার প্রচলন। মোহাম্মদ বিন তুগলক ডিসাইডেড টু ইন্ট্রোডিউস ব্রোঞ্জ কয়েন্স। ব্রোঞ্জ কয়েন ইন্ট্রোডিউস করতে চেয়েছিলেন, হুইচ ওয়ার টু হ্যাভ সাম ভ্যালু অ্যাজ দ্য সিলভার কয়েন্স। সেম ভ্যালু সিলভার কয়েনের মতোই। কিন্তু মোহাম্মদ বিন তুগলক মাইট হ্যাভ বিন সাকসেসফুল ইফ হি কুড প্রিভেন্ট পিপল ফ্রম ফোর্জিং নিউ কয়েন্স। এটা সফল হতেন যদি তিনি আটকাতে পারতেন সাধারণ মানুষকে ওই কয়েন ডুপ্লিসিটি করার থেকে। হি ওয়াজ নট এবল টু ডু সো, সেটা করতে পারেননি। তাই শীঘ্রই এই নিউ কয়েনটা ডিভ্যালুয়েটেড হয়ে যায় মার্কেটে, মানে কেউ নিতে চায় না, যে এটা 2 নম্বরই কয়েন বলে। ফাইনালি মোহাম্মদ বিন তুগলক ডিসাইড করেন যে তিনি ওই টোকেন কারেন্সিটা উইথড্র করে নেবেন। হি প্রমিস টু এক্সচেঞ্জ সিলভার পিসেস ফর ব্রোঞ্জ কয়েন্স। তিনি বলেন যে আমরা বেশ ঠিক আছে, এবার ব্রোঞ্জ যেগুলো যাদের কাছে আছে তারা সরকারকে ফেরত দিয়ে দাও, আমরা আবার সিলভার কয়েন দেবো। বিষয়টা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক মানে এমন একটা চিন্তা ভাবনা করেছিলেন যে চিন্তাটা তখনকার সময়ে খুব একটা গুরুত্ব না পেলেও চিন্তাটা কিন্তু খুব মানে একবারে অ্যাডভান্স লেভেলের চিন্তা ছিল। কারণ তিনি দেখেন যে রাজকোষের ওপর চাপ যত কম হবে সরকার তত শক্তিশালী হবে। তাই রাজকোষে যদি অভাব দূর করতে হয় তাহলে প্রতীকী মুদ্রা চালু করতে হবে। এই প্রতীকী মুদ্রাতে তাহলে রাজার খরচটা কমে যাবে। রাজার খরচ কমে গেলে পরে অর্থনীতিতে একটা বিরাট লাভবান জায়গাতে যাবে। এর ফলে তিনি প্রতীকী মুদ্রা চালু করেন। বলা হয় যে চীনের কুবলাই খান যিনি ছিলেন, কুবলাই খান, চীনের যিনি কুবলাই খান আর কি, কুবলাই খান এবং পারস্যের গাই খাটু বলে এই দুজন প্রতীকী মুদ্রা চালু করেছিল। এবং মোহাম্মদ বিন তুগলকের ওই খবরগুলো ছিল যে চীনে এই প্রতীকী মুদ্রা চালু হচ্ছে, পারস্যতে প্রতীকী মুদ্রা চালু হয়েছে, তাহলে ওয়াই নট ইন ইন্ডিয়া? সেই জন্য তিনি এটা করেছিলেন। নেক্সট, প্রপোজড খোরাসান এক্সপিডিশন। আমরা দেখব কারাজল এবং খোরাসান বলে দুটো জায়গা। খোরাসান এক্সপিডিশন করেছে
প্রপোজ করেছিল আর কি, যেটা বিদেশ নীতির মধ্যে পড়ে। খোরাসান মানে সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই মধ্য এশিয়ার খোরাসান এবং ইরাক জয়ের পরিকল্পনা করেছিলেন তিনি। দ্য সুলতান হ্যাড এ ভিশন অফ ইউনিভার্সাল কনকোয়েস্ট, মানে বিশ্বজয়ের পরিকল্পনা করেছিলেন, এবং তিনি ডিসাইড করেছিলেন যে খোরাসান এবং ইরাক বা পারস্য যেটা বলছি আমি, ইরাক জয়ের পরিকল্পনা তিনি করেন এবং মোবিলাইজড এ হিউজ আর্মি ফর দ্য পারপাস। ওই জন্য একটা বিরাট সংখ্যক উন্নত মানের অস্ত্রশস্ত্র, ঘোড়া, প্রায় 3,70,000 সৈন্যবাহিনী গঠন করে 1 বছর ধরে তিনি তাদেরকে ভরণ পোষণ করে এই পরিকল্পনা করেছিলেন। বাট হি ওয়াজ এনকারেজ টু ডু সো বাই খোরাসানি নোবেলস হু হ্যাড টেকেন শেল্টার ইন হিজ কোর্ট। খোরাসানের কিছু নোবেল, অভিজাত ব্যক্তি শেল্টার নিয়েছিল তার কোর্টে, তারাই ওকে পরামর্শটা দিয়েছিল। মোরওভার দেয়ার ওয়াজ ইনস্টেবিলিটি ইন খোরাসান অন অ্যাকাউন্ট অফ দ্য আনপপুলার রুল অফ আবু সাইদ। সেই সময় আবু সাইদ বলে একজন ওই খোরাসানের রাজা ছিল এবং তার প্রতি জনসাধারণ খুব বিক্ষুব্ধ ছিল, সেই সুযোগটা তিনি নিতে চেয়েছিলেন। দিস প্রজেক্ট ওয়াজ অলসো অ্যাবান্ডান্ড, এই প্রজেক্টটাও একবারে ব্যর্থ হয়ে যায়। কারণ কি, যে বিষয়টা হয়েছিল যে মধ্য এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি সুলতানকে এই আক্রমণের প্রেরণা জুগিয়েছিল বটে, কিন্তু ইল খাঁ বংশের একটি বংশের পতন হয় এবং তৈমুরলংয়ের উত্থান হয়। এই মধ্যবর্তী সময়ে মধ্য এশিয়ার রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল এবং তাকে কাজে লাগিয়ে সুলতান এই অঞ্চলে নিজ কর্তৃত্ব সম্প্রসারণে উদ্যোগী হন। এই উদ্দেশ্যে তিনি মিশর সহ কয়েকটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। সুতরাং তার খোরাসান জয়ের উদ্যোগ খুব একটা অবিবেচনাপ্রসূত ছিল তা বলা যায় না। ইতিমধ্যে তৈমুরলং খোরাসান এবং ইরাককে তার আধিপত্য প্রতিষ্ঠা করলে এই মোহাম্মদ বিন তুগলক তার চিন্তাভাবনা পাল্টে দেন এবং মোহাম্মদ বিন তুগলক এই সত্য উপলব্ধি করেন যে হিমালয় এবং হিন্দুকুশের দুর্গম গিরিবর্ত অতিক্রম করে সেখানে সেনাদল, রসদ এবং যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়ে যাওয়া খুবই দুরূহ। তাই তিনি এই খোরাসান জয়ের পরিকল্পনা ত্যাগ করেন। এই জায়গাটাকে বলা হতো, আফগানিস্তানে এই এলাকাটাতে বলা হতো খোরাসান এলাকা। এই যে খোরাসান এই এলাকাটা। এবার কারাচিল বা কারাজল বলে যে জায়গাটার অভিযান, সেইটা কারাজল অভিযান বলা যায় যে 1337 থেকে 1338 খ্রিস্টাব্দের মধ্যে কারাজল বা কুরমাচল যে জায়গাটা জন্য অভিযান করার জন্য পাঠান। এই কারাজল হিমালয়ের কোলে অবস্থিত কুমায়ুন বা গারোয়াল রাজ্য। দেখো এখানে কি বলছে, দিস এক্সপিডিশন ওয়াজ লঞ্চড ইন কুমায়ুন হিলস ইন হিমালয়াস অ্যালিগেডলি টু কাউন্টার চাইনিজ ইনকারশন। চীনারা চলে আসছিল, সেই জন্য তিনি ওই কাউন্টার করবার জন্য পাঠিয়েছিলেন। ইট অলসো অ্যাপিয়ার্স দ্যাট দ্য এক্সপিডিশন ওয়াজ ডিরেক্টেড এগেনস্ট সাম রিফ্র্যাক্টরি ট্রাইবস ইন কুমায়ুন গারওয়াল রিজিয়ন্স উইথ দ্য অবজেক্টস অফ ব্রিঙ্গিং দেম আন্ডার দিল্লি সালতানেট। ওই কুমায়ুন গারওয়াল রিজিয়নের এলাকাতে কিছু ওই আদিবাসী আছে, তাদেরকে দিল্লি সুলতানির আন্ডারে আনার জন্য তিনি করেছিলেন। দ্য ফার্স্ট অ্যাটাক ওয়াজ আ সাকসেস, প্রথমে সফল হয়েছিলেন, বাট ওয়েন দ্য রেনি সিজন সেট ইন, যখন বৃষ্টি শুরু হয় বর্ষাকালে, দ্য ইনভেডার সাফার টেরিবলি, এরা খুবই কষ্ট পায়। যাই হোক, তা এই কারাজল বিষয়টা হচ্ছে দিল্লি থেকে যে খোরাসান জয়ের পথেই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুলতানের হস্তক্ষেপের ফলে উপজাতিরা দারুণভাবে লুণ্ঠন বন্ধ করে সমতলে এবং পার্বত্য উপজাতিরা সুলতানকে করদানে সম্মত হয়। এটা একটা সফল অভিযান ছিল মোটামুটি বলা যায়। তবুও ঝড় বৃষ্টি তুষারপাতের কারণে পরাজিত দিল্লির সেনারা ফিরে আসতে থাকে এবং তাদেরকে আবার ওরা হত্যা করে দেয়, ফলে এই অভিযান ব্যর্থ হয়েছিল। নেক্সট, হিজ 5 প্রজেক্টস লেড টু রিভলটস, এই 5টি প্রজেক্ট বিদ্রোহ শুরু করে এবং হিজ লাস্ট ডেজ ওয়ার স্পেন্ড ইন চেকিং দ্য রিভলটস, তার শেষের জীবনগুলো ওই বিদ্রোহকে দমন করতে করতেই চলে যায়। অল টুগেদার 36 রিভলটস ইন 25 ইয়ার্স, 25 বছরে 36টা বিদ্রোহ হয়েছিল। 1335 সালে মাদুরাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় জালালউদ্দিন এহসান শাহের আন্ডারে। 1336 সালে বিজয়নগর প্রতিষ্ঠা হয় হরিহর এবং বুক্কিয়ার আমলে, এবং ওয়ারাঙ্গাল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কানহাইয়ার আন্ডারে। আর 1341 থেকে 47 মধ্যে রিভল্টস অফ সাদা আমিরস এবং ফাউন্ডেশন অফ বাহমনি কিংডম, হাসান গঙ্গু বাহমনি কিংডম প্রতিষ্ঠা করেন। হি ডাইড ইন থাট্টা while campaigning in Sindh against Taghi and Turkish slave.
মানে তার শেষের দিকে আর কি, দিল্লির মোহাম্মদ বিন তুগলকের শেষের দিকে তার মৃত্যু হয় থাট্টা বলে একটি জায়গাতে, যেটি সিন্ধ দখল করতে যাওয়ার সময় তার মৃত্যুটি হয়। যাই হোক, মোহাম্মদ বিন তুগলকের জীবনী বলতে গেলে আমাদের ওই বিষয়গুলি খুবই মনে রাখতে হবে। এই 5টি মানে ওনার যে প্রজেক্ট 5টা, সেই 5টা মনে রাখতে হবে আমাদেরকে মোহাম্মদ বিন তুগলকের বিষয়ে জানতে গেলে। নেক্সট যিনি আসেন তার নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সম্বন্ধে আমরা জানতে পারি জিয়াউদ্দিন বরণী তারিকি ফিরোজ শাহী, তারপরে হচ্ছে শামসি সিরাজ রচিত তারিকি ফিরোজ শাহী আরেকটা, আর সুলতানের নিজের আত্মজীবনী ফুতহা ই ফিরোজ শাহী এবং আইন ই মহরু এবং সিরাত ই ফিরোজ শাহী বলে গ্রন্থগুলি থেকে। কি বলছে, হি ওয়াজ কাজিন অফ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হচ্ছে ফিরোজ শাহ তুগলক ছিলেন গিয়াসউদ্দিন তুগলকের ভাই, তার নাম ছিল রজব তার পুত্র, এবং তার মাতা ছিলেন ভাট্টি রাজপুত্র নরপতি রানা মলের কন্যা নীলা দেবী, এই ফিরোজ শাহ তুগলকের মা। তাহলে গিয়াসউদ্দিন তুগলক যখন বসলেন সিংহাসনে, তখন তিনি পারস্যের শাসনকর্তা ছিলেন, পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন, এবং তিনি বলপূর্বক নীলা দেবীর সাথে তার ভ্রাতা রজবের বিবাহ দেন। এবার ফলে ফিরোজের বয়স যখন মাত্র 6 বছর, সেই সময় তার পিতার মৃত্যু হলে তিনি গিয়াসউদ্দিনের কাছে লালিত পালিত হতে থাকেন, এবং পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক এর মৃত্যু হলে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। কারণ মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলককে খুবই স্নেহ করতেন, এবং যখন তিনি মারা যান 1325 সালে, সিংহাসনে আরোহণের সময় মোহাম্মদ বিন তুগলকের যখন সিংহাসনে আরোহণ করেন, তখন ফিরোজ শাহ তুগলক মাত্র 16 বছর বয়সী একটা শিশু ছিল। হি ওয়াজ দ্য কাজিন অফ মোহাম্মদ বিন তুগলক, এবং আফটার হিজ ডেথ অফ দ্য নোবেলস অ্যান্ড থিওলজিয়ানস অফ দ্য কোর্ট সিলেক্টেড ফিরোজ শাহ তুগলক অ্যাজ দ্য নেক্সট সুলতান। মানে বিষয়টা হচ্ছে, সুলতানের আকস্মিক মৃত্যু হয়েছিল। সিন্ধু দেশে সুলতানের সেনাবাহিনী প্রবল বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই সময় সুলতানি বাহিনীর ভাড়াটিয়া মঙ্গল সেনারা সিন্ধুর বিদ্রোহী নেতা মালিক তাঘির সঙ্গে যোগ দিয়ে সুলতানের শিবির লুণ্ঠন করতে থাকে। এই অবস্থায় উপস্থিত আমির ওমরাহ এবং অভিজাতরা সুলতানের ভাইপো তো না, কাকার ছেলে তা ফিরোজ শাহ তুগলককে সিংহাসনে বসার অনুরোধ জানান, এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও ফিরোজ শাহ তুগলক রাজি হন, এবং 46 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। After his accession, Firoz Shah Tughlaq was faced with the problem preventing the imminent breakup of Delhi Sultanate. দিল্লি সুলতানি যে রাজবংশটা ভেঙে যাওয়াটা প্রথম দিকে তিনি সামলাতে লেগেছিল তার। He adopted the policy of trying to appease the nobility. ওই আমির ওমরাদেরকে খুশি করতে হবে, আর্মি অ্যান্ড থিওলজিয়ানস, অ্যান্ড অ্যাসার্টিং হিজ অথরিটি ওভার অনলি সাচ এরিয়াস which could be easily administered from the center. এবং সেই অঞ্চলগুলোই তিনি এই প্রত্যক্ষ শাসনাধীনে রেখেছিলেন, যেগুলো তার দিল্লি থেকে শাসন করতে সুবিধা হবে। He therefore made no attempt to reassert his authority over South India and Deccan. তার মধ্যে কোনো ইচ্ছাই প্রকাশ পায়নি যে দাক্ষিণাত্যটাকে নিজের আন্ডারে, নিজের শাসনাধীনে আনবেন বলে। কারণ তখন দাক্ষিণাত্য দিল্লি শাসনে ছিল, কিন্তু পরবর্তীকালে বিজয়নগর বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠার ফলে দিল্লির সুলতানি বংশ একটু সংকুচিত হয় আমলটা আর কি। He decreed that wherever a noble died, his son would be allowed to succeed his position, including his ikta, and he had no sons. If he had no sons, his son-in-law and his absence, his slave was be succeeded. মানে যদি কোনো আমির ওমরাহ মারা যান, তাহলে তার সন্তান বা তার ছেলে ইকতা পাবেন, এবং তিনি সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন। যদি সন্তান না থাকে, তাহলে তার জামাতা সেটা ভোগ করবেন। যদি জামাতা না থাকে, তাহলে পরে তার যে দাস, সে ওটা ভোগ করবে। ফিরোজ অ্যাসেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটি টু দ্য আর্মি। সেনাবাহিনীর ক্ষেত্রেও বংশ পরম্পরা বজায় রেখেছিলেন, এবং সোলজার্স ওয়ার অ্যালাউড টু রেস্ট ইন পিস অ্যান্ড টু সেন্ড ইন দেয়ার প্লেস দেয়ার সানস। যদি সৈন্যবাহিনীরা
আরাম করবার তাগিদে নিজের সন্তানদেরকেও যুদ্ধে পাঠাতে পারতেন বা সেনাবাহিনী কাজে পাঠাতে পারতেন। সোলজার্স ওয়ার নট পেইড ইন ক্যাশ বাট বাই অ্যাসাইনমেন্টস অন ল্যান্ড রেভিনিউ অফ ভিলেজেস, যেটাকে বলা হচ্ছে ওয়াজেহা। ওয়াজেহা দেওয়া হতো সোলজারদেরকে, ল্যান্ড রেভিনিউ হিসাবে তারা টাকা পেতেন, কোনো টাকা দেওয়া হতো না। বাট দ্য নোবেল টেকনিক অফ পেমেন্ট হ্যাড টু মেনি অ্যাবিউজেস, এই যে টেকনিকটা ছিল এই টেকনিকটাতে অনেক ভুল ভ্রান্তি হয়েছিল, অনেক ভুলভাবে ব্যবহার করা হয়েছিল। Firoz tried to win over the theologians, proclaiming that he was a true Muslim king. ওই যে ধর্মবাদীরা, মৌলবাদীদেরকে তিনি খুশি করেছিলেন এই বলে যে তিনি খুবই ভালো একজন মুসলিম রাজা, এবং দ্য স্টেট আন্ডার হিম ওয়াজ ট্রুলি ইসলামিক, তার আমলে যে রাজ্যটা চলছে সেটা সত্যি সত্যিই ইসলাম ধর্মের। In order to keep the theologians satisfied, a number of them were appointed to high offices, এবং তাদেরকে স্যাটিসফাই করার জন্যে তাদের অনেকজনকে হাই অফিসে, মানে বেশ উচ্চপদস্থ চাকরি টাকরি দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে হি ট্রাই টু ব্যান প্র্যাকটিসেস উইচ অর্থোডক্স থিওলজিয়ানস কনসিডার্ড অ্যাজ নন ইসলামিক, ওই মৌলবাদীরা যেটা মনে করেছিলেন যেটা ইসলাম ধর্মের বিরোধী সেগুলোকে ব্যান করে দিয়েছিলেন। সেই জন্য তিনি প্রহিবিট করেছিলেন মুসলিম প্র্যাকটিস মুসলিম ওমেন গোয়িং আউট অফ ওয়ার্শিপ অ্যাট গ্রেভস অফ সেন্টস, মানে সুফি সন্তদের দরগাতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ইট ওয়াজ ডিউরিং দ্য টাইম অফ ফিরোজ শাহ তুগলকের সময় জিজিয়া একটা সেপারেট ট্যাক্স হয়, এবং ফিরোজ শাহ বলেছিল রিফিউজ টু অ্যাটেম্প দ্য ব্রাহ্মণস ফ্রম পেমেন্ট অফ জিজিয়া সিন্স দিস ওয়াজ নট প্রোভাইডেড ফর ইন শরিয়াত, মানে ফিরোজ রিফিউজ টু এক্সেম্পট দ্য ব্রাহ্মণস ফ্রম পেমেন্ট অফ জিজিয়া, জিজিয়াদেরকে জিজিয়া কর দিতে হতো, অ্যান্ড সিন্স হি ওয়াজ নট প্রোভাইডেড ফর ইন শরিয়াত, এবং তিনি তারপরে তাদেরকে যদি শরিয়াত এবং জিজিয়া ট্যাক্স অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্সেশন ওয়াজ অ্যাকর্ডিং টু কোরআনের মতে ট্যাক্স সিস্টেমটা চালু করা হয়েছিল, এবং 4 kinds অফ ট্যাক্সেস স্যাংশনড বাই কোরআন ওয়ের ইম্পোজ, কোরআনে 4 রকম ট্যাক্সের কথা বলা আছে, কি খরাজ, জাকাত, জিজিয়া এবং খামস, এগুলো সবই তিনি চালু করেছিলেন। খরাজটা হচ্ছে একটা ল্যান্ড ট্যাক্স, জমির ওপর ট্যাক্স, যেটা 1/10 হতো, এবং জাকাতটা হচ্ছে 2% ট্যাক্স নিজের প্রপার্টির ওপরে, এবং জিজিয়াটা হচ্ছে নন মুসলিম এবং দের ওপর ট্যাক্স, এবং খামসটা হচ্ছে 1/5, যেটা যুদ্ধের সময় অপহৃত দ্রব্যকে 1/5 দান করতে হতো সরকারকে। ইন অর্ডার টু এনকারেজ এগ্রিকালচার, কৃষিকে এনকারেজ করবার জন্য সুলতান পেইড আ লট অফ অ্যাটেনশন টু ইরিগেশন, মানে সেচের ব্যবস্থার জন্য খুব অ্যাটেনশন দিয়েছিলেন। ফিরোজ রিপেয়ার্ড এ নাম্বার অফ ক্যানেলস অ্যান্ড ইম্পোজড হক ই সারাব, ফিরোজ ক্যানেল রিপেয়ার করেছিলেন এবং হক ই সার্ব বলে একটি ট্যাক্স করেছিলেন, এবং হাসিল ই সার্ব বলে একটা জল ট্যাক্স তিনি অ্যাপ্লাই করেছিলেন। হি ওয়াজ আ গ্রেট বিল্ডার, তিনি একজন মহান স্থাপত্যবাদী ছিলেন, মানে তিনি স্থাপত্য শৈলী বিকাশ লাভ করিয়েছিলেন, কারণ দ্য সিটিজ অফ ফতেবাদ, হিসার, জৌনপুর এবং ফিরোজাবাদ এগুলো তার জন্যেই দাঁড়িয়েছিল। 2টো পিলার অশোকের, একটা হচ্ছে টোপারা থেকে, হরিয়ানা টোপারা থেকে, এবং মিরাট থেকে ইউপির, তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। এবং সুলতান এস্টাবলিশড অ্যাট ডেইলি হসপিটাল ডিসক্রাইব অ্যাজ দার উল শিফা, তিনি দিল্লিতে একটা হসপিটাল বানিয়েছিলেন, হসপিটালটার নাম হচ্ছে দার উল শিফা। ওই কিং অফ ক্যানালস বলা হয়, একটা ইম্পর্ট্যান্ট তথ্য। আর নিউ ডিপার্টমেন্ট অফ দাওয়ান ই খয়রাত, তিনি খয়রাতের জন্য একটি ডিপার্টমেন্ট চালু করেন। সেট আপ টু মেক প্রভিশনস ফর ম্যারেজ অফ পুয়ার গার্লস, তিনি দরিদ্র মেয়েদের বিয়ে দেওয়ার জন্যে তিনি এই দেওয়ানি খয়রাত চালু করেছিলেন। তারপরে হচ্ছে অ্যানাদার স্টেপ হুইচ ফিরোজ টুক ওয়াজ বোথ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন নেচার, ইকোনমিক এবং পলিটিক্যাল নেচারের আরও কিছু স্টেপ নিয়েছিলেন। কীরকম? হি অর্ডার্ড হিজ অফিসিয়ালস দ্যাট হোয়েন এভার দে অ্যাটাকড a place, they should select handsome and well-born young boys and send them to Sultan as slaves. তিনি অফিসিয়ালদেরকে অর্ডার দিয়েছিলেন যেখানে তারা অ্যাটাক করুক না কেন সেখানে হ্যান্ডসাম এবং বেশ ভালো যদি কোনো যুবক ছেলে থাকে তাকে দাস হিসেবে আমাদের সুলতানের কাছে পাঠাতে হবে। হাউএভার হিজ রুল ওয়াজ মার্কড বাই পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, তার আমলে শান্তি এবং শান্তি ছিল, এবং তাকে ক্রেডিট গোজ টু দ্য প্রাইম মিনিস্টার খান-ই জাহান মকবুল,
তার প্রাইম মিনিস্টার ছিল খান ই জাহান মকবুল, তার উপরে এটা ক্রেডিটটা যায়। হি ডাইড ইন 1388, তিনি 1388 সালে মারা যান। এরপর আফটার ফিরোজ শাহ তুগলক 1388 থেকে 1414, তুগলক ডাইনেস্টি কুড নট সার্ভাইভ মাচ আফটার ফিরোজ শাহ's ডেথ। ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর বেশি দিন টিকে থাকেনি। দ্য মালওয়া, গুজরাট, সার্কি মানে জৌনপুর, এগুলো ভেঙে যায় এবং সুলতানের হাতছাড়া হয়ে যায়। এবং তিমুর মানে তৈমুরলং, তিনি ইনভার্সন করেন, মানে তিনি আক্রমণ করেন 1398 থেকে 99 সালে। তিমুর দ্য লেম, সেই খোড়া, আর তার্কিস চিফ অ্যান্ড এ ক্রুয়েল কনকারার ফ্রম মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার একজন হিংস্র ভয়ঙ্কর যোদ্ধা, বিজেতা, অ্যান্ড ডিসেন্ডেন্ট অফ চেঙ্গিস খান, চেঙ্গিস খানের বংশধর, ইনভাইটেড ইন্ডিয়া ইন 1398, 1398 সালে ভারত আক্রমণ করেন। ডিউরিং দ্য রাইন অফ মোহাম্মদ শাহ তুগলক, মোহাম্মদ শাহ তুগলকের সময় ভারত আক্রমণ করেন। এবং দ্য লাস্ট রুলার অফ তুগলক ডাইনেস্টি, তিনি হচ্ছেন তুগলক বংশের শেষ রাজা। তিমুরস আর্মি মার্সিলেসলি স্যাকড অ্যান্ড প্লান্ডার্ড দিল্লি, তিমুরের সেনাবাহিনী নৃশংসভাবে দিল্লি লুট করে। অ্যান্ড তিমুর রিটার্ন টু সেন্ট্রাল এশিয়া, তিমুর মধ্য ভারত এশিয়া চলে যায়। লিভিং অ্যা নমিনি নেমড খিজির খাঁ, খিজির খাঁ বলে একজনকে রেখে যান, টু রুল দ্য পাঞ্জাব, পাঞ্জাবে শাসন করবার জন্যে। ইন 1404, 1404 সালে, হি ডায়েড হোয়াইল অন হিজ ওয়ে টু কনকার চায়না, তিনি মারা যান চীন আক্রমণ করবার সময়, চীন দখল করবার সময় তিনি মারা যান। তাহলে আমাদের তুগলক ডাইনেস্টি শেষ হলো মোটামুটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটির পাশে তোমরা দাঁড়াতে চাও এবং এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।